বিসমিল্লাহির রহমানির রহিম। সাক্ষ্য আইন 1872 সালের আইন। এই আইনের অধ্যায় হচ্ছে 11টা, খণ্ড হচ্ছে 3টি। আমরা প্রথম এবং দ্বিতীয় খণ্ড শেষ করছি। এই আইনের অধ্যায় 9টা শেষ করছি এবং আমরা 10ম অধ্যায়। 11 নম্বর অধ্যায় একটাই দ্বারা অত গুরুত্বপূর্ণ না। তাহলে এক প্রকার বলা যায় আমরা সাক্ষ্য আইনের শেষ প্রান্তে, আর দ্বারা আছে আমাদের সামনে মাত্র 30টি। ইনশাল্লাহ সামনের সপ্তাহের মধ্যেই শেষ করব, এ আমার বিশ্বাস। সঙ্গেই থাকবেন। সাক্ষীগণকে 135 দ্বারা 10ম অধ্যায় সাক্ষীর সাক্ষ্য গ্রহণ সম্পর্কিত। সাক্ষীদের সাক্ষ্য কিভাবে নেবে, কিভাবে গ্রহণ করা হবে, কিভাবে ওদের সওয়াল জবাব করা হবে, কিভাবে ওদের চরিত্র সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, এই সমস্ত বিষয় সম্পর্কেই এই অধ্যায়ের আলোচনা। তাহলে সাক্ষীকে কিভাবে ডাকা হবে, সাক্ষীর কথাগুলো কতটুকু গ্রহণযোগ্য হবে, সাক্ষীর চরিত্র কেমন, সাক্ষীকে কিভাবে জেরা করা হবে, সাক্ষীকে যে ধরনের কথা বলবে ওই ধরনের উপরে প্রশ্ন করবেন, ওর ব্যতিক্রম প্রশ্ন করা যাবে না, এবং সাক্ষীকে অপমান, অবতুল্য বা হেয় প্রতিপন্ন করা যাবে না। ঠিক আছে? সাক্ষী কিন্তু একটা সেন্সিটিভ জিনিস, সৈয়দ বংশের লোগো। 135 দ্বারা সাক্ষীগণকে উপস্থাপন করা এবং সাক্ষ্য গ্রহণ করিবার ক্রম। 135 দ্বারা কি বলছে? সাক্ষীগণকে উপস্থিত করা, সাক্ষী গ্রহণ করার ক্রম। সাক্ষীগণকে উপস্থিত করা এবং সাক্ষ্য গ্রহণ করার ক্রম। তাহলে কি বলছে খেয়াল করেন। এই ক্রমস্বরূপে সাক্ষী উপস্থিত করা এবং তাহাদের জেরা জবানবন্দি করা হইবে। মানে আদালত যে মামলা হয়েছে, আপনি যে মামলা করছি বা মামলা নিয়মিত হয় আদালতে, জানেন ওইখানে সাক্ষীর দরকার হয়। ওখানে 2 শ্রেণীর লোক থাকে, বাদী আর বেবাদী থাকে। ওদের আর ডাকাডুকো লাগবে না, অথবা ডাকলি সম্বন্ধে। কিন্তু এই সাক্ষী কিন্তু নিরপেক্ষ লোক বা ঘটনা সম্পর্কে জানে, পঞ্চ ইন্দ্রিয় দ্বারা দেখেছে, ওরাল এভিডেন্স। সেই ব্যক্তি আদালত যাকে যোগ্য মনে করবে তাকে সাক্ষী হিসেবে আহ্বান করবে। তাহলে সাক্ষী গ্রহণ করবে এবং করিবার ক্রম, কাকে আগে ডাকবে কাকে পরে ডাকবে, সাক্ষী গ্রহণ করার ক্রম, কাকে আগে ডাকবে কাকে পরে ডাকবে, এইটাও আইন মাফিক কিভাবে চলবে আসেন সামনে ব্যাখ্যা করব। একবার বই দিয়ে বলবো, এরপর আবার সুন্দর করে ছোট করে বলবো, তাহলে আপনার আমার জন্য খুব সহজ হয়ে যাবে। তাহলে সাক্ষীগণকে যখন আদালত উপস্থাপন করা লাগবে, আদালতে সাক্ষীগণকে উপস্থাপন করা লাগলে কি করা লাগবে? তাদের সাক্ষ্য গ্রহণ করবে এবং কি ক্রমিক হারে গ্রহণ করবে, কার আগে ডাকবে, আমার আগে ডাকবে না, আরিফ ভাইয়ের আগে ডাকবে না, জয়নুল ভাইয়ের আগে ডাকবে পরে ডাকবে, এর একটা ক্রম অনুসারে ডাকবে। এখন আসেন, এইটা যদি দেওয়ানি এবং ফৌজদারি কার্যবিধি সম্পর্কিত পরিচালিত আইন, দেওয়ানি এবং ফৌজদারি কার্যবিধির যে আইন আছে, ওই আইনি যেভাবে বিধান দেওয়া আছে ওই বিধান এই আদালত অনুসরণ করবে। তাহলে কি করবে? ওই বিধান অনুসারে আদালত সাক্ষীগণকে উপস্থাপন করবে এবং ক্রম অনুসারে ডাকবে। তারপরে কি বলছে? উপরোক্ত কোনো আইন যদি না থাকে, এই সাক্ষীগণকে উপস্থিত করা বা সাক্ষ্য গ্রহণ করার যদি কোনো কাকে আগে কাকে পরে করবে, এই বিষয়ে যদি কোনো আইন না থাকে, তাহলে আদালত বিবেচনা তাহা নির্ধারণ করবে। আদালতের বিবেচনায় যেটা আসবে সেইভাবেই এই সাক্ষীগণকে উপস্থাপন করবে, সাক্ষী গ্রহণ করবে এবং সাক্ষীগণকে ক্রমিক অনুসারে ডাকবে। কাকে আগে ডাকবে কাকে পরে ডাকবে সেটা আদালতের বিবেচনা তা নির্ধারণ করবে। তাহলে দেখেন 135 দ্বারা কতগুলো এমসিকিউ। তাহলে আদালত সাক্ষীগণকে উপস্থাপন করে এবং সাক্ষ্য গ্রহণ করে। কাকে উপস্থাপন করে? যাকে ডাকবে তিনি তো আপনারা জানেন, সাক্ষ্য যাকে দেওয়ার জন্য অনুমতি দেবে তিনি আদালতে উপস্থিত হবে, কথাটা তাই না? যাকে সাক্ষ্য দেওয়ার জন্য অনুমতি দেবে তিনি আদালতে উপস্থিত হবেন। তারপরে কি করবে? উনি সাক্ষ্য দেবেন, আদালত তা গ্রহণ করবে। সাক্ষী সাক্ষ্য দেবেন, আদালত তা গ্রহণ করবে। এরপরে এই সাক্ষ্য কিভাবে ডাকবে? ক্রমিক অনুসারে ডাকবে। যখন ক্রমিক আসবে সেই ক্রমিক, এখন আদালত বলতেছে এটা দেওয়ানি এবং ফৌজদারি কার্যবিধি যেসব তো আইন মতে আছে, দেওয়ানি এবং ফৌজদারি কার্যবিধি আইন যে সমস্ত আইন আছে ওই আইন অনুসারেই আমরা ডাকবো, এই সাক্ষ্য গ্রহণ করব এবং সাক্ষ্যগণকে উপস্থাপন করব এবং ওই সাক্ষ্য ক্রমিক অনুসারে ডাকবো। এখন দেখা গেছে ওই ফৌজদারি এবং দেওয়ানিতে এই ধরনের আইন নেই। এই ধরনের কিভাবে ডাকবেন এ ধরনের কথা ফৌজদারি কার্যবিধি বা দেওয়ানি আইনি এইটা নাই। তখন আদালত বলছে আদালতের বিবেচনা যেটা মনে হবে সেইভাবেই সাক্ষীগণকে উপস্থাপন করবে, সাক্ষীগণের সাক্ষ্য গ্রহণ করবে এবং ক্রম অনুসারে ডাকবে।
সহজ, এটা তেমন কঠিন নেই। আসলে এমসিকিউ 4-5টা হবে না, একটা ধারাতে 4-5টা করে এমসিকিউ করা যায়। তা আপনারাও যেদিন জানবেন সেদিন আপনারাও পারবেন। আজকে এমসিকিউর গাইড দেখে কেউ ভয় পাবেন না যে কত এমসিকিউ অমুক স্যার করছে, সেও কনস্টেবলে ভর্তি, সে যদি 5টা পারে আপনি 7টা পারবেন। শুধু আপনার লাগে থাকা আর আপনার এখান থেকে 5টা এমসিকিউ করা যায়। এক এক দাঁড়াতে আর এই যে এক ধরনের আছে দাঁড়া দিয়ে করে, সে দাঁড়া দিয়ে করলে 6-7টাও করা যায়। যাক, তাহলে সাক্ষ্যগণকে উপস্থাপন করা, সাক্ষ্য গ্রহণ করিবার ক্রম, তাহলে এইগুলো হলো গিয়ে আদালত কি করবে, এই জবানবন্দি এবং জেরা করার জন্য ডাকবে, ডাকার জন্য দেওয়ান এবং ফৌজদারি কার্যবিধির যে আইন আছে সেই আইন অনুসারে ডাকবে। এখন দেখা গেছে ওই আইনে এই ডাকা, জবানবন্দি এবং জেরা এবং জবানবন্দি গ্রহণ করার নিয়ম বা সাক্ষীগণকে উপস্থাপন করার নিয়ম নাই। তখন আদালতের যে সবিবেচনা মনে হবে, আদালত তাহাই নির্ধারণ করবে, এতটুকুই, এর বেশি আর না। এখন আসেন 136 ধারা। 136 ধারা বলছে জজ সাক্ষ্যের গ্রহণযোগ্যতা নির্ধারণ করবেন। কিরা সাক্ষ্যের গ্রহণযোগ্যতা নির্ধারণ করবেন? জজ, খেয়াল করেন, জজ সাক্ষ্যের গ্রহণযোগ্যতা নির্ধারণ করবেন। এখানে আছে অনেক লাইন, পর্ব প্রথম 3 লাইন, 3 লাইনের ভিতরে ছোট করে বলবো, শুনবেন, ভালো লাগবে না। কোনো এক পক্ষ যখন কোনো বিষয় সম্পর্কে সাক্ষ্য দেওয়ার প্রস্তাব করেন, খেয়াল করেন, কোনো এক পক্ষ যখন কোনো বিষয় সম্পর্কে সাক্ষ্য দেওয়ার প্রস্তাব করেন, তখন সেই বিষয় প্রমাণিত হইলে কিভাবে তা প্রাসঙ্গিক হইবে তা প্রস্তাবকারী পক্ষকে বিচারক জিজ্ঞাসা করতে পারেন। মামলার 2টি পক্ষ থাকে, আপনারা জানেন, এটা বাদী, এটা বিবাদী পক্ষ। এই বাদী বা বিবাদী যে কোনো এক পক্ষ বলছে মহামান্য আদালত বা জজ সাহেব আমাদের অমুকের সাক্ষ্য দেবে, এই বিষয় সম্পর্কে আমাদের জয়নুল ভাই জানে, জয়নুল ভাই সাক্ষ্য দেবে। ধরেন আমি আদালতে যা বললাম, মহামান্য আদালত এই আমার জয়নুল ভাই এই বিষয় সম্পর্কে সাক্ষ্য দেবে। এখন তখন কি বলে, সেই বিষয়ে যে প্রমাণিত হইলে, মানে জয়নুল ভাই যে সেই বিষয়ে সাক্ষ্য দেবে, উনি সেই বিষয়ে প্রমাণ করবে, তা প্রস্তাবকারী পক্ষ বিচারক জিজ্ঞাসা করবে কি, তা সেটা কিভাবে প্রাসঙ্গিক হবে, এই জয়নাল ভাই যে সাক্ষ্য দেবে এটা কিভাবে প্রাসঙ্গিক হবে তা আদালত আমাকে জিজ্ঞেস করবে। উনি যে সাক্ষ্য দেবে এটা কি প্রাসঙ্গিক হবেন, তিনি কি ঘটনা দেখছিলেন, তিনি কি পঞ্চেন্দ্রিয় দ্বারা এটাকে অনুভব করছিলেন বা প্রকাশ্যে দেখছিলেন, আমাদের ওরাল এভিডেন্স, তো এই কথাটা আমাকে জিজ্ঞাসা করবে। যখন আমি পক্ষ, যে কোনো এক পক্ষ জয়নাল ভাইকে সাক্ষ্যর জন্য প্রস্তাব করছে, তখন বিচারক বা আদালত কি করছে, তখন সেই বিষয়ে প্রমাণিত হইবে কিভাবে তা প্রাসঙ্গিক হবে, মানে ও যে সাক্ষ্য দেবে সেটা কিভাবে প্রাসঙ্গিক হবে এটা আদালত জিজ্ঞাসা করতে পারে। এটা বেশি নেবেন না, মূল কথাটা আসেন। বিচারক যদি মনে করেন বিষয়টি প্রমাণিত হইলে তা প্রাসঙ্গিক হবে। এখন এই জয়নাল ভাইয়ের সাক্ষ্য বিচারক গ্রহণ করছে, সাক্ষ্য জয়নাল ভাই দেশে 2 পক্ষের এক পক্ষ বলছি, আদালত মানছে এবং এই জয়নাল ভাই সাক্ষ্য দিয়ে বলছে, দেওয়ার পরে বিচারক যদি মনে করেন বিষয়টি প্রমাণিত হইলে তা প্রাসঙ্গিক হইবে। এখন জয়নাল ভাই যে সাক্ষ্য দিয়েছে সেটা যদি বিচারকের নিকটে প্রমাণিত হয় তাহলে সেটি প্রাসঙ্গিক হবে, তবে সেই বিষয়ে তিনি সাক্ষ্য করিবেন, তবে তিনি সেই বিষয়ে সাক্ষ্য করবেন, অন্যথায় নয়। তার বাংলা হচ্ছে, আমি যে জয়নাল ভাইকে সাক্ষী দেওয়ার জন্য প্রস্তাব করলাম, বিচারক বলল ওর এই সাক্ষ্য কি প্রাসঙ্গিক হবে না বা প্রমাণিত বিষয় বলবে, হ্যাঁ, এরপর আদালত বিচারকের নিকট মনে হলো কি ঠিক আছে, ওর বিষয় যদি প্রমাণিত হয় তাহলে আমরা এটা প্রাসঙ্গিক হিসাবে ধরে নেব। আর এই জয়নাল সাক্ষ্য দেওয়ার পরে আদালতের নিকট যদি প্রমাণিত মনে হয় এবং এটা প্রাসঙ্গিক ধরে নেওয়ার মতো মনে হয়, এই জজ সাহেব তখন সাক্ষ্য গ্রহণ করবে। আর যদি এটা প্রমাণ জজের কাছে মনে হয় না ও উল্টো পাল্টা টাকা খায় এসে ভুলভাল বলে গেছে, ও বাতিল করে দিতে পারে। তাহলে প্রশ্ন আসতে পারে সাক্ষীর গ্রহণযোগ্যতা সম্পর্কে নির্ধারণ করেন কে, সাক্ষীর গ্রহণযোগ্যতা নির্ধারণ করেন, সাক্ষী কি সাক্ষ্য দিলেই তার সাক্ষ্য গ্রহণযোগ্য হবে কিনা আইনের আদালতে ব্যাখ্যা করেন। কতগুলো প্রশ্ন আসে, ঘুরে ফিরে মূল লাইন মনে রাখবেন। সাক্ষ্যর গ্রহণযোগ্যতা কখন হবে, সাক্ষীর সাক্ষ্য কে গ্রহণযোগ্য করবে, এরকম প্রশ্ন আসলে আপনারা সহজে এখান থেকে উত্তর করবেন। তাহলে জজ সাক্ষ্যের গ্রহণযোগ্যতা নির্ধারণ করে, কে সাক্ষ্যর গ্রহণযোগ্যতা নির্ধারণ করে, জজ সাক্ষ্যর গ্রহণযোগ্যতা নির্ধারণ করে। সাক্ষীকে কোন পক্ষ সাক্ষ্য দেওয়ার সম্পর্কে প্রস্তাব করে, সাক্ষ্য দেওয়ার জন্য সাক্ষীকে কারা প্রস্তাব করে, যে কোনো এক পক্ষ করে। সাক্ষীকে সাক্ষ্য দেওয়ার জন্য কারা প্রস্তাব করে, যে কোনো এক পক্ষ করে। এই পক্ষ বিষয়টি তিনি প্রমাণিত করতে পারবেন কিনা, এই বিষয়ে আদালত আবার কি তাকে প্রমাণের কথা প্রস্তাব করে, ঠিক আছে। এবং
এই বিষয়ে তিনি যে সাক্ষ্য দিলেন এই যদি প্রমাণিত হয় তাহলে আদালতের প্রাসঙ্গিক হিসাবে ধরে নেবে। এরপরে কি করবে, তারপরে তিনি এই সাক্ষ্য দেওয়ার যোগ্য হবেন বলেই বা গণ্য হবেন, অন্যথায় নয়, অন্যথায় নয়। তাহলে সাক্ষীর যোগ্যতা, আপনি সাক্ষ্য দেন, যোগ্যতা তো পাইছেন 118, কিন্তু সাক্ষী গ্রহণযোগ্য কিনা, সাক্ষীর যোগ্যতা তো সবাই সাক্ষী দিয়ে গেছিলাম 118 দ্বারায়, কিন্তু ওই সাক্ষী কি টেকেছে কিনা, যেমন ভোটাভুটি হয়, নির্বাচন হয়, জাল ভোট পড়ে গেল, ভোট তো দেশে অনেক লোক দেখা গেছে 2-3 মারি দিয়ে গেছে, ও ভোট তো টেকে না, ওটা তো বাতিল ভোট, ওটা হলো বাতিল ভোট। তা আমরা সাক্ষ্য কিন্তু 18 দ্বারায়, 19 দ্বারায়, 118, 119, 120, 121 বাড়ি সাক্ষ্য দিছিলাম, কিন্তু সাক্ষ্য কিন্তু দেখেন 126-এ জজ গ্রহণযোগ্য করতেও পারে, নাও পারে। সুন্দর কথা না? এখন আসেন 137 দ্বারা, একটু উদাহরণ পড়বো নাই, 100, এটা তেমন দামি না, এর উদাহরণ করেন, সময় নষ্টের দরকার নেই। 137 দ্বারা, 137 দ্বারায় পড়বেন হলো 40 ভাবে। 137 দ্বারা জবানবন্দি, জিরা এবং পূর্ণ জবানবন্দি, জবানবন্দি, জিরা এবং পূর্ণ জবানবন্দি। 137-এর 1, 2, 3, 4, 5টা লাইন লেখা আছে। এই 5টি লাইনই আমি যা যা বলবো দেখবেন তাই, কিন্তু আপনি আমার এই কথাটা শোনার পরে আগে লিখবেন জবানবন্দি, তারপরে এই জবানবন্দির পরে এইখানে পরে ওই কথাটা লিখে দেবেন, তারপরে জিরায় কথাটা বলে লিখে দেবেন, তারপরে পূর্ণ জবানবন্দি লিখবেন, দেখবেন আপনি জীবনেও বলবেন না। আমি বোঝাই, ইনশাআল্লাহ আল্লাহ যেন তৌফিক দান করে। এটা সহজ জিনিস, কিন্তু এখানে ঢালাওভাবে লেখা বোঝা যায় না, বুঝে দিলেই বুঝবেন, সবাই পারে। আমার এখানে যারা আইন পড়তে আসবে সবাই পারবে, আমি কোনদিন কব না যে এটা খুব কঠিন জিনিস। আপনার মনোযোগ যখন দেন আপনি বুঝবেন। আসেন, জবানবন্দি কাকে বলে, জিরা কাকে বলে এবং পূর্ণ জবানবন্দি কাকে বলে। জবানবন্দি কিরা দেয়? জবানবন্দি হলো মামলার যে দুটো পক্ষ থাকে, খেয়াল করেন, জবানবন্দি কিরা দিচ্ছে খেয়াল করেন, মামলার যে দুটো পক্ষ থাকে যে কোনো এক পক্ষ এই সাক্ষীকে উপস্থাপন করে, খেয়াল করেন, মামলার দুটো পক্ষ থাকে, যে পক্ষ এই সাক্ষীকে উপস্থাপন করবে, যে পক্ষ এই সাক্ষীকে উপস্থাপন করবে, ওই পক্ষ যখন, যে পক্ষ উপস্থাপন করছে ওই পক্ষই যখন এই সাক্ষীকে প্রশ্ন করে, তখন সাক্ষী যে উত্তর প্রদান করে ওইটাই সাক্ষীর জবানবন্দি, ওইটাই সাক্ষীর জবানবন্দি। এটা লিখে রাখবেন, আমার ক্লাসটা ভিউ করে বা এডিট করে দেখে রাখবেন, এ কথা কিন্তু এখানেও লেখা আছে। তাহলে যে পক্ষ সাক্ষীকে উপস্থাপন করে ওই পক্ষই যখন সাক্ষীকে প্রশ্ন করে তখন সাক্ষীর জবানবন্দি, তখন এটা কি হয়? জবানবন্দি হয়। তাহলে প্রথম পালেন কি? জবানবন্দি। যে পক্ষ সাক্ষীকে উপস্থাপন করে ওই পক্ষই যখন সাক্ষীকে প্রশ্ন করে তখন ওটা জবানবন্দি। তাহলে জবানবন্দি দিয়ে পাশে টাইম দিয়ে রাখবেন, যে পক্ষ সাক্ষীকে উপস্থাপন করে ওই পক্ষই যখন সাক্ষীকে প্রশ্ন করে, প্রশ্ন সাক্ষী যখন উত্তর দেন ওইটাই জবানবন্দি। এখন জিরা কাকে বলে? জিরা যে পক্ষ সাক্ষীকে, যে পক্ষ এই সাক্ষীকে উপস্থাপন করলো এবং প্রশ্ন করলো উনি তো জবানবন্দি দিয়ে দিলেন, এবং বিরোধী পক্ষ ওই সাক্ষীকে, ওই বিরোধী পক্ষ ওই সাক্ষীকে যখন প্রশ্ন করে এবং ওই সাক্ষী যখন উত্তর প্রদান করে ওইটা হচ্ছে জিরা। তাহলে বিরোধী পক্ষ ওই সাক্ষীকে যখন প্রশ্ন করে, প্রশ্ন করার পরে ওই সাক্ষী যে উত্তর প্রদান করেন ওইটা হচ্ছে জিরা, ওইটা হচ্ছে জিরা। তাহলে সাক্ষীকে যখন প্রশ্ন করে বিরোধী পক্ষ, এক পক্ষ তো হাজির করে তারা তো নিজের পক্ষই, বিরোধী পক্ষ যখন সাক্ষীকে প্রশ্ন করবে ওই প্রশ্নের উত্তর যখন উনি করবেন ওইটাই তখন আদালত বসে লিখবে, ওইটা হবে জিরা, ওইটা হবে জিরা। এখন জিরা দিয়ে লিখবেন, যে কে যে রাখে জিরা, দুটো ফুটা দিয়ে লিখবেন। বিরোধী পক্ষ যখন সাক্ষীকে প্রশ্ন করে এবং সাক্ষী যে উত্তর করেন তাকে জিরা বলে, সাক্ষীকে প্রশ্ন করেন তখন তাকে জিরা বলা হয়। ঠিক আছে? এখন আসেন পূর্ণ জবানবন্দি। পূর্ণ জবানবন্দি কাকে বলে? পূর্ণ জবানবন্দি, প্রথম জবানবন্দি আছে যারা উপস্থাপন করছিল, যে পক্ষ সাক্ষী উপস্থাপন করছিল তারা জবানবন্দি, যেটা প্রশ্ন করছে উত্তর করছে জবানবন্দি। এরপরে বিরোধী পক্ষ জিরা করছে। এরপরে পূর্ণ জবানবন্দি হচ্ছে ওই যে পক্ষ আদালতে হাজির করছে বা যাদের পক্ষে উনি আসছিল ওই পক্ষ আবার ওই জিরা করার পরে ওকে আবার প্রশ্ন করছে, ওকে আবার জিজ্ঞাসা করছে, ওই আসামি যখন আবার ওই জিরা প্রশ্নের উত্তর করছে ওইটাই হচ্ছে পূর্ণ জবানবন্দি নেছে, ওটা পূর্ণ জবানবন্দি নেছে। তাহলে পূর্ণ জবানবন্দি কিভাবে লিখবেন? জিরা করার পর সাক্ষী উপস্থাপনকারী পক্ষ যদি পুনরায় তাকে প্রশ্ন করেন, জিরা করার পর সাক্ষী উপস্থাপন করা পক্ষ যদি পুনরায় প্রশ্ন করেন তবে তাহাকে পুনরায় পূর্ণ জবানবন্দি গ্রহণ করা হয়। ওইটা এই ভাষায়ও লিখতে পারেন। 3টে লাইন আছে,
প্রথম 2 লাইন হলো জবানবন্দি, বুঝো দেওয়ার ভালো করে, বইটি সুন্দর করে গাইড পড়বেন না। বইয়ের উপরে যত বড় মোটা গাইডই দেখেন, জীবনও বইয়ের ধারের কাছে না। তাহলে 137 হলো জবানবন্দি, প্রথম 2 লাইন পড়বেন, জিরা তারপরে 1 লাইন পড়বেন, পূর্ণ জবানবন্দি তারপরে 2 লাইন, দেখবেন আপনার বোঝাটা সহজ হয়ে গেছে। এখন আসেন 138 ধারা। 138 ধারায় কি বলছে? সাক্ষ্য গ্রহণের ক্রম, পূর্ণ জবানবন্দি গ্রহণের পদ্ধতি। সাক্ষ্য গ্রহণের ক্রম, পূর্ণ জবানবন্দি গ্রহণের নির্দেশ, ভুল করেছি, সাক্ষ্য গ্রহণের ক্রম, পূর্ণ জবানবন্দি গ্রহণের নির্দেশ। 138 বই থেকে আমি পড়াবো, বইটা আপনি দেখবেন, আমি বাংলা করব। বাংলা যখনই করে ফেলবো, বাংলা মানে আমাদের আঞ্চলিক ভাষা যেগুলো বলবো সেইগুলো আপনার জন্য সহজ থেকে সহজতর হয়ে যাবে। আর আমি মনে করেন বই দেখে না, বই দেখে এত সহজ হয় না। আমি পড়ার পরে দেখুন যে ব্যাখ্যাগুলো করি, ওইগুলো ভিউ করবেন। এর আগে যে আমাদের জয়নুল ভাই একদিন আমার বলতেছিল যে বলার পরে আপনার ওই শর্ট কথাগুলো আমি পরে লিখে নেই, আপনারা ওইভাবে লিখবেন। আমি ওই স্যারদের বলার পরে শর্ট কথাগুলো লিখতাম, এইভাবে এখানকার কথা লিখলে আপনি পারবেন না, ঠিক আছে? এখন 138 সাক্ষ্য গ্রহণের ক্রম, পুনঃ জবানবন্দি গ্রহণের নির্দেশ। প্রথমে সাক্ষীর জবানবন্দি গ্রহণ করতে হইবে, তারপর বিরোধী পক্ষ ইচ্ছা করিলে সাক্ষীকে জেরা করা হইবে, অথবা সাক্ষী উপস্থাপন করে পক্ষ ইচ্ছা করিলে পুনর্জবানবন্দি গ্রহণ করা হইবে। এই হলো সাক্ষী গ্রহণ করার নির্দেশ দিয়েছে। তাহলে প্রথমে ওই যে 137 যা পড়লেন, বুঝে ফেললেই সহজ। প্রথমে কি বলছে? জবানবন্দি নিয়েছে, তারপরে জিরা করছে, তারপরে সাক্ষীর পুনর্জবানবন্দি। এই নিয়ে আপনি টেনশন নেবেন। এই এক ধরনের কথা 137 যা পড়লাম ওই কথাটা নিয়ে প্রিন্ট করা, ধরেন বোঝানোর জন্য। এরপরে আসেন মূল্যবান কথাগুলো নিচে পাবেন, খুব সুন্দর। এখানে আমি MCQ তারপরে একের পর বিভিন্ন অ্যাঙ্গেলে বলবো। সাক্ষীর জবানবন্দি গ্রহণ এবং জিরা প্রাসঙ্গিক বিষয় সম্পর্কিত হয়ে। এখন দেখেন, এই যে সাক্ষী পুনর্জবান গ্রহণের নির্দেশ, এই যে সাক্ষীর জবানবন্দি যে আপনি গ্রহণ করলেন বা জিরা করলেন, এটা প্রাসঙ্গিক বিষয় লাগবে। সাক্ষী বললাম সম্মানী ব্যক্তি, সাক্ষীর সম্মান আছে, সাক্ষী আপনার কারণে আসছে, তার কাজ কাম ছাড়ি দিয়ে আমার কারণে আসছে, ওই 2 বাদী বেবাদীর ঝামেলার কারণে আসছে, অথবা রাষ্ট্রের নিয়ম শৃঙ্খলা ভালো থাকবে তাই তিনি রাষ্ট্রের প্রতিনিধিত্ব করতে আসছেন। ওই সাক্ষী কিন্তু একটা সম্মানী ব্যক্তি। আপনারা জানেন এই ফৌজদারি কার্যবিধি আইন, ফৌজদারি কার্যবিধি আইন বলতে পারেন কেউ আছেন কোন ধারায় সাক্ষীর প্রতি মহৎ অগাধ সম্মান দেখানো হয়েছে এমন ধারা বলতে পারবেন কেউ? ওইটা অন্য আলোচনা করি ভাই, বলেন। সাক্ষীর প্রতি সম্মান প্রদর্শন করছে কোন ধারায় বলেন? ফৌজদারি কার্যবিধি 1898 সালের 165 পরের থেকে বলেন, 165 থেকে 173 ভিতর আছে। রাশেদুল 100, হ্যাঁ এই কথা বলতে আপনার এত সময় লাগলো, আপনার নিয়ে আমি কত বড় বুক বাইতে বসে রয়েছি। 171 এই যেটা আলোচনা করলেন, এই যে আজকে আপনার মাথায় টোন পড়ে গেল, আপনার খেয়াল পড়বে সাক্ষীর প্রতি কত ধরনের সুরক্ষা করছে ওইখানে দেখবেন, ঠিক আছে? এখন দেখেন, তাহলে সাক্ষীগণ যে জবানবন্দি দিল, আপনি জিরা করলেন, এটা প্রাসঙ্গিক বিষয় সম্পর্কিত হতে হবে। আন্দাজে আপনি উল্টাপাল্টা কিছু বলতে পারবেন না। সাক্ষীর জবানবন্দি গ্রহণ এবং জিরা সব প্রাসঙ্গিক বিষয় হতে হবে। সাক্ষীর যে জবানবন্দি নেছে, যে পক্ষ হাসিল করছে, প্রাসঙ্গিক বিষয়, অপ্রাসঙ্গিক বিষয় বলা যাবে না। এবং জিরা যারা করছে তারাও প্রাসঙ্গিক বিষয় করবেন, উল্টোপাল্টা কিছু বলা যাবে না। কিন্তু সাক্ষী তাহার জবানবন্দিতে যে সমস্ত বিষয় সম্পর্কে সাক্ষ্য দিয়েছেন, এখন কি বলছে? সাক্ষী তার জবানবন্দিতে যে সমস্ত বিষয় সাক্ষ্য প্রদান করবে কেবলমাত্র সেই সমস্ত বিষয়ে জেরা চলবে, অন্যথায় নয়। সাক্ষী জবানবন্দি দেওয়ার সময় যে কথাই বলুক, সে ভালো বলুক মন্দ বলুক, ওই সমস্ত বিষয় ওর আশেপাশে রাখবেন, ওই বিষয় নিয়ে আপনি প্রশ্ন করবেন, অন্যথায় কোনো প্রশ্ন করবেন না, নিষেধ আছে। সামনে চলেন, আরো ভয়ঙ্কর কিছু পাবেন। এই যদি উল্টো পাল্টা কিছু বলেন তার জন্য শাস্তির ব্যবস্থা আছে, সামনে গেলে বসবেন না। খুব সহজ। সাক্ষ্য আইনটা হলো মজাদার, প্রাণবন্ধ। আমি দুঃখিত যে আপনাদের সাথে 2-5 দিন সূচি যদি বলতাম আপনাদের উপকার হতো। এখন তাহলে কি করবেন? সাক্ষীগণকে কিভাবে সাক্ষী নেছে 138 ধারায় গ্রহণের নির্দেশ দিয়েছে। প্রথমে জবানবন্দি, তারপরে জিরা, তারপরে কি করছেন? পূর্ণ জবানবন্দি করছেন। এই জবানবন্দি পূর্ণ জবানবন্দি
জবানবন্দি, জিরা এবং পূর্ণ জবানবন্দি, এটা কিন্তু তিনটে যথাক্রমে পড়বেন, উল্টো পাল্টা আগে পরে লিখবেন না, তাহলে কিন্তু বরবাদ। এরপরে কি করছেন, এই জবানবন্দি এবং জিরার সময় প্রাসঙ্গিক বিষয় তাকে প্রশ্ন করবেন। 2 নম্বরে কি বলছে, 2 নম্বরে বলছে সাক্ষী যে বিষয়ে সাক্ষ্য দেওয়ার সময় জবানবন্দি এবং জিরার সময় যা কিছু বলেছে ওই বিষয় সম্পর্কে আপনি প্রশ্ন করবেন বা জিরা করবেন, অন্য কোনো বিষয় সম্পর্কে আপনি করবেন না, ওটা আপনার জন্য নিষেধ, চলবে না, ঠিক আছে। সাক্ষী তার জবানবন্দি যে সমস্ত বিষয় সম্পর্কে সাক্ষ্য দিয়েছেন কেবলমাত্র সেই সমস্ত বিষয়ে জিরা করা চলবে, অন্য কোনো বিষয় সম্পর্কে জিরা করা চলবে না, জিরা করলে কিন্তু অপরাধ হয়। এখন আসেন পরের ধাপে যাই। জিরা প্রসঙ্গে সাক্ষী যেই সমস্ত বিষয় উল্লেখ করেন, জিরা প্রসঙ্গে সাক্ষী যেই সমস্ত বিষয় উল্লেখ করেন, এখন কি বলছেন, প্রথমে জবানবন্দি, জবানবন্দি যে দিয়েছেন, এরপরে বিরোধী পক্ষ আসছিল, আসি ওকে প্রশ্ন করছে কিরকম, ওই তিনি জবানবন্দিতে যেসব কথা বলছিলেন ও তো এক পক্ষ নিয়ে আসছিল, এক পক্ষকে উপস্থাপন করছে, তাহলে বিরোধী পক্ষ যখন এই প্রশ্ন করছে আর যাই উল্টাপাল্টা করবেন এর সুযোগ নেই, আইনি নিষেধ করছে। তাহলে জবানবন্দিতে সে যে যে বিষয় বলছে ওই সমস্ত বিষয়ের উপর আপনি প্রশ্ন করবেন, ওইগুলো আপনার প্রাসঙ্গিক হবে, ঠিক আছে, এর ব্যত্যয় আপনি করানো যাবে না। এখন এই যে জবানবন্দির সময় জিরা করলেন, ওকে প্রশ্ন করলেন, জিরা করে ফেলালেন, এখন যে পক্ষ হাজির করলো এবার জিরা বিরোধী পক্ষ চলে গেল, সাক্ষীর কাছ থেকে বিরোধী পক্ষ সরে গেল। এখন এই যে পক্ষ ওই সাক্ষীকে হাজির করছে, অনেক সময় সাক্ষী দেখা যায় উল্টো পাল্টা করে বলছে, ভুলভাল বলছে, তখন ওই অন্য পক্ষে চলে গেছে, মামলার মোড় ঘুরে যেতে পারে। তখন এই যে হাজিরকারী পক্ষ আবার চলে আসে, বিরোধী পক্ষ সরার পরে যে এইবার এসে ওরা আবার পুনঃ জবানবন্দি গ্রহণ করছে, পুনর্জবানবন্দিতে সেইগুলো ব্যাখ্যা চাইতে হইবে। পূর্ণ জবানবন্দিতে কোনগুলো ব্যাখ্যা চাবে, পূর্ণ যে জবানবন্দি নিচ্ছে ওই যে পক্ষ হাজির করেছিল কোন বিষয়ে তিনি চাইবেন, তাহলে কোন বিষয়ে তিনি ব্যাখ্যা চাইবেন। পূর্ণ জবানবন্দি গ্রহণের সময় যদি আদালত অনুমতি নিয়ে কোনো নতুন বিষয়ের কি বলছে অবতরণ করা হয়, কোনো নতুন বিষয়ের অবতরণ করা হয়, তবে বিরোধী পক্ষ সেই বিষয়ে আরো জিরা করতে পারবেন। পূর্ণ জবানবন্দি গ্রহণ সময় যদি আদালতের অনুমতি নেয়, তাহলে কি বলছে, পূর্ণ জবানবন্দি সেইগুলো ব্যাখ্যা চাইতে হইবে। তাহলে পূর্ণ জবানবন্দি কি করছে, ওই জিরা করার সময় যাই করে গেছিল ওই পূর্ণ জবানবন্দি ওরা আবার সে ব্যাখ্যা চাইছে, যে তুমি এই ভুলভাল বললে বা সঠিক বললে বা কম বেশি বললে, এটা পূর্ণ জবানবন্দিতে যে পক্ষ হাজির করেছিল সেই পক্ষ বলছে। এই পূর্ণ জবানবন্দি আপনার শেষ হয়েছে, দেখেন এখানে কি বলছে, পূর্ণ জবানবন্দি গ্রহণের নির্দেশ। আমি বাংলা করে বলবো, আগে একটু হেডলাইন টাইপে বলে নেই, 1-2 করে বলবো, আরো সুন্দর হবে আপনাদের কাছে। খালি এখন কিছু ডিস্টার্ব করবেন না, মাথা ঘুরিয়ে গেলে হবে না। তাহলে অবতরণ, এরপরে কি করছে, পূর্ণ জবানবন্দি গ্রহণ করার পরে যদি নতুন কোনো তথ্যের আবির্ভাব দেয়, সাক্ষী যদি নতুন কোনো তথ্য উপস্থাপন করে ফেলায়, তাহলে আদালতের অনুমতি নিয়ে বিরোধী পক্ষ কি করবেন, ওকে আবার প্রশ্ন করতে পারবেন। আদালত যদি অনুমতি দেয় ওই বিষয়ে ওকে আবার জিরা করতে পারেন বা ওকে ওর সওয়াল জবাব সম্পর্কে জিরা করতে পারবেন। এখন আসেন 138 ধারায় সহযোগিতা করবেন। 138 লেখা হয় নাই তো, 138 ধারায় কি বলছে, সাক্ষ্য গ্রহণের ক্রম, পুনর্জবানবন্দি গ্রহণের নির্দেশ, এই কথাগুলো লিখে রাখেন। সাক্ষ্য গ্রহণের ক্রম, পুনর্জবানবন্দি গ্রহণের নির্দেশ 1 নম্বরে লিখবেন, দেখুন খেয়াল হবে না, জবানবন্দি, তারপরে জিরা, তারপরে আছে পূর্ণ জবানবন্দি, এরপরে আসছে সাক্ষী যে জবানবন্দি গ্রহণ বা জিরা, এগুলো প্রাসঙ্গিক বিষয় সম্পর্কিত হবে। সাক্ষী যখন জবানবন্দি দেবে বা জিরা করবেন, এটা কিন্তু প্রাসঙ্গিক বিষয় হবে, 1 নম্বর দেবেন। তাহলে আপনার এটা পড়তে মুখস্থ করতে এক সময় আসে এই প্রশ্ন, কিন্তু খুবই ধারাটা কিন্তু ইম্পর্টেন্ট। 37, 38 আজকে ধারার ভিতরে এই দুটোই ফেলা হওয়া, 37 আর 38 খুবই ইম্পর্টেন্ট, এখানে ছুটার সুযোগ নেই। তাহলে হচ্ছে কি, জবানবন্দি গ্রহণ এবং জিরার সময় প্রাসঙ্গিক বিষয় করবেন, 1 নম্বর দিয়ে লিখে মুখস্থ করবেন, তা ক খ দেবেন, মানে আপনার সহজ হবে। তাহলে 1 লাইন করে। 2 নম্বর বলছেন, কিন্তু সাক্ষী তার জবানবন্দিতে যে সমস্ত বিষয়ে সাক্ষ্য দিয়েছেন কেবলমাত্র সেই সময় বিষয়ে জিরা করা চলবে। তাহলে সাক্ষী জবানবন্দিতে 1 নম্বরে লিখবেন, সাক্ষীর জবানবন্দি এবং জিরা করার সময় প্রাসঙ্গিক বিষয়ে করবেন, কি করবেন, ওই প্রশ্ন করবেন বা জিজ্ঞাসা করবেন। 2 নম্বর বলবেন, 2 নম্বর বলেন, জবানবন্দিতে যে সমস্ত বিষয়ে সাক্ষ্য দিয়েছেন, কেবলমাত্র সেই সমস্ত বিষয়ে জিরা করবেন। তাহলে 2 নম্বর এসে বলবেন, জবানবন্দিতে তিনি যে ধরনের সাক্ষ্য দিয়েছেন, সেই বিষয়ের উপর জিরা করবেন। জবানবন্দিতে তিনি যে ধরনের সাক্ষ্য দিয়েছেন সেইটার উপর আপনি জিরা করবেন, তার আগে পরে করবেন না, উল্টো পাল্টা করবেন না। 2 নম্বর। 3 নম্বর, জিরা প্রসঙ্গে সাক্ষী যে সমস্ত
সমস্ত বিষয় উল্লেখ করছেন। এই জিরা করার পরে আবার যে বিষয়টা উল্লেখ করছে, হাজিরকারী পক্ষ 3 নম্বরে রাখবেন, হাজিরকারী পক্ষ পুনরায় তাকে আবার কি ব্যাখ্যা চাইবেন, ব্যাখ্যা চাইতে পারে যে তুমি কেন এটা বললে ওটা বললে, এভাবে হাজিরকারী পক্ষ এলো, 3 নম্বর আসলো। 4 নম্বর আবার কি বলছে, এই সাক্ষী যদি নতুন কোনো বিষয়ের আবির্ভাব করে, আদালতের অনুমতি নিয়ে এই সাক্ষী কি করবেন, সাক্ষীকে আবার বিরোধী পক্ষ জিরা করবেন। 4টে কথা আছে, যদি না বোঝেন কোয়েন আমি লিখে দিবানে, এই লিখে গ্রুপে দিবানে, দেখেন সুন্দর লাগবে না। অনেকে মনে হয় বোঝেন নাই, বারবার পড়বেন, ভিডিওটা শুনবেন, অবশ্যই বুঝতে পারেন। না বুঝলে ফোন করবেন। কালকে নাইট ডিউটি করছিলাম, অনেকেই ফোন করছিলেন। আর পরীক্ষা অতি নিকটে, শুক্রবার ব্যতীত আমি নাইট করি আর ডে করি। আপনাদের ক্লাস আমরা এই 3টায় নেই আর 5টায় নেই, চলমান থাকবেন ইনশাল্লাহ। আপনারা যদি করতে পারেন আমি রাজি, এবং রাতের 10টার পরে যদি করতে চান আমার জানাবেন, কে কোন পদে আছেন। আছেন মানে সবাই হাজির আছেন মানে আলহামদুলিল্লাহ, সম্মতির লক্ষণ। এখন আসেন 139 হলো দলিল উপস্থাপন করার জন্য আহত ব্যক্তিকে জিরা। দলিল উপস্থাপন করার জন্য আহত ব্যক্তিকে আহত, আমি এই উচ্চারণটা হয়তো সঠিক হচ্ছে না, দলিল উপস্থাপনের জন্য আহত ব্যক্তিকে জিরা। আমার জয় নাই কেন মনে নেই, মনে হয় 139 বলছে আহত ব্যক্তিকে, মানে যার কাছে এই দলিল আছে তাকে উপস্থাপন করার জন্য মনে হয় জিরা বলছে। আমি এই ভাষাটা আহত নাকি কা উচ্চারণ হয় নাই, বহুতবার পড়ছি। এখন আসেন দলিল উপস্থাপন ফৌজদারি কার্যবিধি আইনের কত ধারায় পড়ছেন কেউ বলতে পারেন? ফৌজদারি কার্যবিধি 1898 সালের ফৌজদারি কার্যবিধির কত ধারায় পড়ছিলেন? 90 থেকে 95 ভিতরে আছে, বলেন। হ্যাঁ, ধন্যবাদ। এগুলো মাইন্ড করেন না, মানে উপস্থাপন করলে আপনাদের একটা হাজির নাজির পালাম, নিজেরও এটা অ্যাক্টিভিটি পালে। 94 ধারা, তাহলে 94 ধারায় কি বলছে? দলিল, আমার সময় আছে ভাই, সমস্যা নাই, শুনতে থাকেন। 94 ধারা বলছে কোনো বস্তু বা দ্রব্য যদি কোনো দলিলাদি যদি উপস্থাপন বা প্রয়োজন হয়, তাহলে আদালত বা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উক্ত দলিল বা পত্র যে যার নিকট আছে তাকে উপস্থাপন করার জন্য আহ্বান করতে পারে, তার প্রতি সমন বা লিখিত নির্দেশ দিতে পারে। আদালত দেয় সমন, পুলিশ অফিসার দেয় লিখিত নির্দেশ। ওর পরে ওর ভিতরে আজ যাবো না, কারণ ওখানে মেলা ব্যাখ্যায় ওইটা সাক্ষ্য আইন পড়তে হয়েছি। এটা 94 ধারা আছে। এবং এই দলিল যদি উপস্থাপন করে বা উপস্থাপন করলে ফৌজদারি কার্যবিধির কত ধারা আছে এই দলিল আটক করে রেখে দেয়? বলেন। 101 থেকে শুরু করে 110-এর ভিতর আছে। দলিল আদালতে উপস্থাপন করে, হ্যাঁ ধন্যবাদ, 104 ধারা আছে। এই দলিল যে 94 ধারা আদালতে নিয়ে আসছিল, ওই যার কাছে ছিল তিনিও আনতে পারেন, অপর কোনো ব্যক্তিও আনতে পারেন। দলিল উপস্থাপন হলেই আমাদের আদালতের কার্যক্রম সঠিক বলে মনে করে যে দলিলের দরকার, দলিল পাইছে মিটে গেছে। আর পুলিশ অফিসার, তদন্তকারী থানার ওসি, উনিও কিন্তু ওই দলিল বা পত্র চাইছিল। যখন ওই দলিল বা পত্র উপস্থাপিত অন্য লোকের মাধ্যমে হয়ে যাবে, তখন মনে করবে তিনি সঠিক উপস্থাপন করছেন। কিন্তু সাক্ষ্য আইনে 139 কি বলছে? দলিল উপস্থাপনের জন্য আহত ব্যক্তির জিরা। তাহলে এখন দেখেন 94 আর 104 কেন পড়ালাম? 94 ধারায় কিন্তু দলিল ওই ব্যক্তিও নিয়ে আসতে পারে। আমার কাছে চাইছেন পুলিশ অফিসার রশেদুল, বাগমারা থানার ওসি, আমাকে বলছে যে আপনি দলিল বা পত্র নিয়ে আসেন। আমি বললাম ঠিক আছে, আমার যাওয়ার সময় নেই রাজশাহী, আমি খুলনাতে যেতে পারবো না। খুলনায় কোনো এক লোক রাজশাহী যাচ্ছিল, আমি তার কাছে পৌঁছা দিয়েছি যে এই জিনিসটা সারদার ওসি যে আমাদের রাশেদুল, উদাহরণ, এগুলো উদাহরণ, রাশেদুল ভাইয়ের কাছে দিয়ে দেন। এই রাশেদুল ভাইয়ের কাছে যখন এই পত্র বা এই দলিলটা উপস্থাপন হয়ে গেছে, তখন তিনি এই আমার দায়িত্ব কর্তব্য সঠিকভাবে পালন করছি বলেই গণ্য হবে। এখন এই রাশেদুল ভাই ওই দলিলটা হাতে পাওয়ার পরে কি করলো? আদালত। এবার আদালতে যান। যখন আদালতে নিয়ে গেলাম, একবার তো থানায় নিলাম, আদালত আমাকে ডাকছে, রাজশাহীর আদালত। আদালতে জজ সাহেব বসে আছেন। আমি যখন এই দলিল নিয়ে হাজির হলাম, আমি পাঠাইছিলাম কার দিয়ে? এই যে আমার ব্যাটসম্যান হজরতের দিয়ে, বা তারেক রসুল, ওর বাড়ি উত্তরবঙ্গে। তারেক রসুল আমার সাথে ফোনে কথা কওয়া, তারেক রসুলের কাছে দিয়েছি। তারেক রসুল নিয়ে ওই আদালতে উপস্থাপন করছে। এই উপস্থাপন করছে মানে আদালতে সঠিক দলিলটা পাইছে বলেই গণ্য হয়ে গেছে। কিন্তু 104 ধারায় বলছে ওই দলিলটা আটকা দিয়েছে।
আমি আমি গেলে আমার কাছে আটকাতে পারে, তারেক রসুলের কাছে আটকাতে পারে, এর সমস্যা নাই, আমরা চলে আসলাম, কারণ আমার তো আটকায় নাই। দলিল দরকার, আদালত বলছে দলিলের যাচাই বাছাইয়ের দরকার আছে, এর সত্যতা, এর কোন অংশ আমাদের প্রাসঙ্গিক, ওই যে পড়ছিলাম না, যতটুকু ততটুকু অংশ আদালতের দরকার রেখে দিয়েছে, আটকা দিয়েছে 104 দ্বারা। আর 139 বলছে এই যে আমি দলিল উপস্থাপন করলাম, তারেক রসুল উপস্থাপন করলো, অথবা এই জয়নাল ভাইকে নিয়ে যে আদালতে বা পুলিশ অফিসারকে উপস্থাপন করলাম, পুলিশ অফিসার কখন তো আদালত করাচ্ছি সাক্ষ্য আইন, এই আদালতের কাছে যে উপস্থাপন করলাম, দলিল দাখিল করেন, সেই জন্যই সেই ব্যক্তিকে সাক্ষী বলে গণ্য করা যায় না। আমি যে দলিল দাখিল করলাম আদালতে, তাহলে আমাকে সাক্ষী বলে গণ্য করা যাবে না। যে ব্যক্তি দলিল নিয়ে গেল, তারেক রসুল আদালতে দলিল নিয়ে গেছিল রাজশাহীর আদালতে, ওকে সাক্ষী হিসাবে গণ্য করা যাবে না, কারণ তিনি নিয়ে গেছে দলিল। আদালত চাইছে কি দলিল, তাহলে দলিল কি উপস্থাপন করছি? দলিল চাইছে, দলিল উপস্থাপন আছে, কিন্তু যে ব্যক্তি নিয়ে গেছে তিনি কিন্তু তিনি সাক্ষী বলিয়া গণ্য হবেন না। এবং সাক্ষী হিসাবে তাহাকে তলব না করা পর্যন্ত তাহাকে জিরা করা যাইবে না। যত সময় পর্যন্ত আমাকে দলিল নিতে বলছে, আমি দলিল নিয়ে গেছি, আমাকে সাক্ষ্য হিসাবে গণ্য করা যাবে না। এবং সাক্ষী হিসাবে যখন আমাকে তলব না করা হবে, ততক্ষণ পর্যন্ত আমাকে জিরা করা যাবে না। আমাকে যদি সাক্ষী হিসাবে তলব করে, তারেক রসুলকে সাক্ষী হিসাবে তলব করে, তখন এই তারেক রসুলকে জিরা করা যাবে। তাহলে 139 বুঝলেন। 139 বোঝাতে যা ফৌজদারি কার্যবিধিতে গেলাম, কিছু মনে করবেন না, এগুলো আমার আপনার কল্যাণকর, ঠিক আছে? এইভাবে পড়বেন, আমার মতো রেজাল্ট যদি পারে, আর আপনারা আরো ভালো পারবেন এ আমার বিশ্বাস। দোয়া এবং শুভকামনা সবার জন্যই। 140 দ্বারা চরিত্র সম্পর্কে সাক্ষ্য। চরিত্র সম্পর্কে সাক্ষ্য আপনারা জানেন, এই সাক্ষ্য আইনের 52 থেকে 55 পর্যন্ত পড়ছিলাম। প্রাসঙ্গিক চরিত্র কখন প্রাসঙ্গিক আর কখন অপ্রাসঙ্গিক, এই কথা কিন্তু আমরা সাক্ষ্য আইনের 52 থেকে 55 দ্বারা পর্যন্ত বলছিলাম। 52, 53, 54, 55 কখন প্রাসঙ্গিক হয়, কখন অপ্রাসঙ্গিক হয়, সেই সম্পর্কে আপনাদের সম্যক ধারণা আছে ইনশাআল্লাহ। তাহলে চরিত্র সম্পর্কে সাক্ষ্য, তাহলে চরিত্র সম্পর্কে সাক্ষ্যকে জিরা করা যাবে এবং তাকে পূর্ণ জবানবন্দি গ্রহণ করা যাবে। কিছুক্ষণ আগেই পড়লাম। তাহলে যে ওর চরিত্র সম্পর্কে আপনি জিরা করতে পারবেন। জিরা কেমন আপনারা জানেন, এই সাক্ষ্য আইনের কিন্তু আপনারা ধরা পড়ছেন, চরিত্র সর্বদাই প্রাসঙ্গিক, কিন্তু তার পক্ষের লোক এমন ভাবে বলতেছে, বারবার এই চরিত্র নিয়ে যখন সামনে ঠেলাঠেলি করতেছিল, মনে আছে আপনাদের? বারবারই যখন ওই প্রশ্ন উপস্থাপন করে, তখন বিরোধী পক্ষ ওর এই চরিত্রের বিষয় সম্পর্কে বলছে যে সে তো এরকম খারাপ, হ্যান ত্যান সে ছিল। তাহলে এই যে কথাগুলো বলছিল এখানে, এখন দেখেন 140 দ্বারা এসে কি বলছে, চরিত্র সম্পর্কে সাক্ষ্য। চরিত্র সম্পর্কে তাহলে সাক্ষ্য দেওয়া যায়। আমরা ওখানে প্রাসঙ্গিক আর অপ্রাসঙ্গিক পড়ছিলাম। চরিত্র সম্পর্কে সাক্ষীকে জিরা করা মানে আপনি আমাকে জিরা করবেন, আমি যে জবানবন্দি দিছিলাম, দেওয়ার পরে আমার পক্ষে নিয়ে বহুত ভালো ভালো কথা বলছে যে রিজাউল সৈয়দ বংশে, রিজাউল অপরাধ অন্যায় করে না, রিজাউল কত সুন্দর লোক, কোনো মামলা মকদ্দমা নাই, এরকম বলছেন। তখন বিরোধী পক্ষ এসে জিরা করছিল, এই রিজাউল আপনি চুরি করে ধরা পড়লেন না ওই যে খুলনা 5 নম্বর ঘাটে? তারপরে যে আপনি সেদিনে যে মেলার মাঠে যে মার খেলেন না টাকা গোটা হাত দিয়ে, শুরু হলো আবার জিরা করা, আমার চরিত্র নিয়ে শুরু হয়ে খেলা করা। এখন যদি আমি বলি আপনি আর চরিত্র নিয়ে উল্টা পাল্টা বলেন কেন? ওই যে আপনি প্রাসঙ্গিকের সময় পড়ছিলেন, মনে আছে? তাহলে সাক্ষীর চরিত্রের সম্পর্কে জিরা করা যাবে এবং তার পুনঃজবানবন্দি কারা করবে? আমাকে যে কোনো এক পক্ষ উপস্থাপন করছিল সাক্ষ্য হিসাবে, ওরা বলছে না, ওই বিরোধী পক্ষ ভুলভাল বলছে, জীবনেও ধরা পড়ে নাই, ও তো মেলাই যায় না, ও তো ঘাটেই যায় না, ওর বাড়িতে ওই সেই বাড়াতে পারে না, ও দেখেন অসুস্থ, ও তো রাস্তাঘাটে চলতে পারে না, কি করে মেলায় এইরকম। এতটুকু বোঝায়, এর বেশি কিছু নাই। 140 তাহলে সাক্ষী সম্পর্কে জিরা এবং পুনঃজবানবন্দি গ্রহণ করা যাবে। সাক্ষীর চরিত্র সম্পর্কে, সাক্ষীর চরিত্র কখন প্রাসঙ্গিক কখন অপ্রাসঙ্গিক ব্যাখ্যা করেন, আইনের আলোতে ব্যাখ্যা করেন। 52 থেকে 55 পর্যন্ত লিখবেন। সাক্ষীর চরিত্র কখন জিরা এবং পুনর্জবানবন্দি করা যায়, আইনের আলোতে ব্যাখ্যা করেন। সাক্ষীর চরিত্র সম্পর্কে কি জিরা এবং পুনর্জবানবন্দি গ্রহণ করা যায়, বুঝিয়ে বলেন। তখন চলে আসবেন 140, বুঝিয়ে বলেন, ব্যাখ্যা করেন। এই সমস্ত কথা নিয়ে কখনো বিচলিত হবেন না। মূল ধারা যদি ধরে ফেলতে পারেন, এরা আপনার কাছে পানি। যারা খাতা লিখতেছেন তারা জানেন আসলে এই লেখাপড়াটা কত সহজ এবং প্রমোশনটা কত সহজ, শুধু লেগে থাকা ধৈর্যের সাথে। সবার আগে খাতা জমা দিচ্ছে আমার রশিদুল, আমি ডিউটি পোস্টে যা খাতা রাখবো। এখন আসেন 141 ইঙ্গিতবাহী প্রশ্ন। 141 ইঙ্গিতবাহী প্রশ্ন। 141 ইঙ্গিতবাহী প্রশ্ন কাকে বলে? ইঙ্গিতবাহী প্রশ্ন সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব। এটা একটু কঠিন আছে।
ইঙ্গিতবাহী প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট। 41, 42, 43 এই তিনটে দ্বারা ইঙ্গিতবাহী প্রশ্ন এখান থেকে প্রশ্ন আসে। 141, 142, 143 আসেন ইঙ্গিতবাহী প্রশ্ন। ইঙ্গিতবাহী প্রশ্ন কে কে করে থাকেন? ইঙ্গিতবাহী প্রশ্ন কে করে থাকেন, কাকে করেন? ইঙ্গিতবাহী প্রশ্ন কে করে থাকেন, কাকে করেন? বাদী বিবাদী করে থাকেন, সাক্ষীগণকে করে থাকেন। তাহলে ইঙ্গিতবাহী প্রশ্ন কে কাকে করে থাকেন? বাদী বা বেবাদী করে থাকেন। কাকে করে থাকেন? সাক্ষীগণকে করে থাকেন। ইঙ্গিতবাহী প্রশ্ন কে কাকে করে থাকেন? তাহলে ইঙ্গিতবাহী প্রশ্ন আছে বাদী বেবাদী সাক্ষীগণকে করে থাকেন। কখন ইঙ্গিতবাহী প্রশ্ন করা থাকেন, কখন ইঙ্গিতবাহী প্রশ্ন করে থাকে? কখন ইঙ্গিতবাহী প্রশ্ন করে? জিরার সময় করে। ইঙ্গিতবাহী প্রশ্ন জিরা, যদি ব্যাখ্যার সাথে পড়ালে ভালো হয়, আমি ব্যাখ্যামূলক বলবো। এবার প্রশ্নগুলো বলে যাচ্ছি, কারণ এটা আমার কাছে কঠিন ছিল, মানে দেখতে পারি নাই, ঘুমাইছিলাম নাইট করে। প্রশ্ন হলো সাধারণ ইঙ্গিতবাহী প্রশ্ন কখন করা যায় না? সাধারণত ইঙ্গিতবাহী প্রশ্ন কখন করা যায় না? সাধারণত ইঙ্গিতবাহী প্রশ্ন কখন করা যায় না? জবানবন্দি এবং পূর্ণ জবানবন্দির সঙ্গে ইঙ্গিতবাহী প্রশ্ন করা যায় না। ইঙ্গিতবাহী প্রশ্ন কি? ইঙ্গিতবাহী প্রশ্ন হচ্ছে প্রশ্নকারী প্রশ্ন যে উত্তর আশা করেন, সেই প্রশ্নের উত্তর যদি ওই প্রশ্নের ভিতরে লুকিয়ে থাকে, তাকে ইঙ্গিতবাহী প্রশ্ন বলে। ইঙ্গিতবাহী প্রশ্ন কাকে বলে? প্রশ্নকারী যে প্রশ্ন করছেন, প্রশ্নের মধ্যে তার উত্তর নিহিত রয়েছে, তার উত্তরটা দেওয়া আছে, এটাকে ইঙ্গিতবাহী প্রশ্ন বলে। আগে ব্যাখ্যামূলক বলে তারপরে এই দেখাবেন। ওইগুলো দেখেন, বিশ্বাস করেন কি না করেন, 23 সালে পড়ছিলাম, ওই রেকর্ডিংগুলো শুনে লিখে রাখতাম, সেগুলো আজও বলি নেই, বুঝছেন? এগুলো সাথে রাখি, কারণ সবগুলো কিন্তু বইয়ের মধ্যে থাকে না। এরপরে গাইড পড়বেন না, এখন গাইড পড়বেন, এখন হলো পরীক্ষার টাইম, গাইড পড়েন, প্রশ্ন পড়েন, শত পড়েন, সমস্যা নেই, বোঝার জন্য পড়েন, কিন্তু গাইড বই না, মনে রাখবেন, গাইড বই না। মা পৃথিবীতে যত নারী আছে, কেউ মার দ্বারের বাড়ির কাছে না, সমস্ত নারী একদিক আর মা একদিক, তাও ঠকা। ঠিক আছে কিনা ভাই? তা মা মাই, বই, ঠিক আছে? আমার একটা উদাহরণ। এখন আসেন ইঙ্গিতবাহী প্রশ্ন। 141 ইঙ্গিতবাহী প্রশ্ন। প্রশ্নকারী প্রশ্নের যে উত্তর আশা করেন, বা ইচ্ছা করেন, প্রশ্নের মধ্যে তার ইঙ্গিত দেওয়া হইলে তাকে ইঙ্গিতবাহী প্রশ্ন করে। প্রশ্নকারী যে প্রশ্ন করছে, প্রশ্নের মধ্যে তার উত্তর আশা করছে, হ্যাঁ, এই জাতীয় প্রশ্নকে ইঙ্গিতবাহী প্রশ্ন বলে। এখন খেয়াল করুন, উদাহরণ দিলে বুঝে যাবে। রাশেদুল ভাই, আপনি তো সারদায় আছেন, এই হলো ইঙ্গিতবাহী প্রশ্ন। রাশেদুল ভাই সারদায় আছে, আপনারা জানেন, এই আমাদের ক্লাস করতে রশিদুল ভাই, ইনি কিন্তু পুলিশ একাডেমির সারদা। তাহলে আমি কি বললাম? রাশেদুল ভাই, আপনি তো সারদায় চাকরি করেন, তাই না? তাহলে কি উত্তর কি এর ভিতরে আছে? উনি হ বা না করবে। রাশেদুলের হয়তো হ বলতে হবে, যদি সারদায় থাকে হ্যাঁ, আর যদি না থাকে তাহলে না। হ্যাঁ, জয়নাল ভাই কি পুলিশ হেডকোয়ার্টার আছেন না? জয়নাল ভাই পুলিশ হেডকোয়ার্টার আছেন, উনি হ বা না করবে, তাহলে আমার উত্তর এর ভিতর নিহিত আছে, ঠিক আছে? এরকম। তাহলে আমাদের রশিদুল ভাই পুলিশ একাডেমির সারদায় আছেন, উনি যদি থাকে তাহলে বলবো হ, তাহলে প্রশ্নের উত্তর কিন্তু এর ভিতর নিহিত আছে, প্রশ্নের উত্তর এর ভিতরে নিহিত। এটাকে ইঙ্গিতবাহী প্রশ্ন বলে। 141 একদিনই কিন্তু সাক্ষ্য বসবেন না, এত সহজ না, আবার কঠিনও না। এই সূচি মুখস্থ করবেন, শুনবেন, এরপরে আলোচনা করবেন, এরপরে লিখবেন, দেখবেন আপনার কাছে আসার মতো লোক খুব কম আছে। সর্বোচ্চ 5 মাস ফেলা পড়ছিলাম, 2023 সালে পরীক্ষায় যায় একটা কথাও লিখতে পারছিলাম না, এর সম্পর্কে ধারণা ছিল না। আর 2024 সালে অনেক লোকের ক্লাস এই ব্রিফ করার সুযোগ আল্লাহ পাক দিয়েছিল, তা না 5 মাস পড়ছিলাম এই আইনের উপরে। এ খুব কম দ্বারা, এর হলো 10 থেকে এমসিকিউ, মানে আনুমানিক প্লাস মাইনাস 10 পুস্তক সহ 10 এই পুস্তক ছাড়া 30 তো দিয়ে এর ভিতরে খেলায়, ধারা হলে 130টি। তাহলে এর আত্মপাত্য পরিমাণানোর ব্যাপারই না। আর ওই যে মায়নার এক নিয়ে চিন্তা করছেন, দুনিয়ার মায়নার এক লক্ষ আছে, কোনটাতে আসে না আসে ধরতে পারবো নাই, তারপরেও 15-20টি পর্ব, আর মূল যে 5টায় নাই পড়াবো আপনাদের, এর থেকে বাদ দেবেন না ইনশাল্লাহ। বেশিরভাগ উত্তর করার চেষ্টা করবেন মূল আইন থেকে। আর যদি আইন উল্লেখ করে প্রশ্ন আসে, মাদক দ্রব্য নিয়ন্ত্রণের এই দ্বারা, তারপরে অ্যাসিড নিয়ন্ত্রণের অমুক দ্বারা, খাদ্য বা ভেজাল নিয়ন্ত্রণের অমুক দ্বারা, সেই ক্ষেত্রে ভাই আপনি খাদ্য দেন, অ্যাসিডি দেন, গাড়িগুলো আটকা ফেলা হয়েছে, রাস্তায় ফেলা দৌড় মারছে, আপনি সড়ক পরিবহনে আগেই যাবেন না। আপনি এটিএসআই পরীক্ষা দিতে আসেন নাই, আপনি নিরস্ত্র দেবেন, আপনি ফৌজদারিতে মারবেন। বেশ সব কিছু দেখুন ফৌজদারি এবং দণ্ডবিধির ভিতরে আছে, সাক্ষ্য আইনের ভিতরে আছে, তাহলে কেন আপনি মায়ের একটা আগে দৌড়বেন? মা বাবা আগে, তারপরে হলো পাড়া প্রতিবেশী বা আত্মীয় স্বজন, ঠিক আছে? আমাদের আইনে
এর মেজর আইন আগে, তারপরে অন্য আইন। মেজর আইন হচ্ছে লেগে আমাদের জন্য 5টা: ফৌজদারি কার্যবিধি, দণ্ডবিধি আইন, সাক্ষ্য আইন, পিআরবি এবং পুলিশ আইন। এই 5টাকে খুব মূল্যায়ন করবেন, এই 5টা খুব করে পড়বেন। আমরা আপনাদের সাথে এই 5টা নিয়ে বেশি সময় থাকবেন ইনশাল্লাহ। এখন আসেন, আমার ডিউটি টাইম আছে। 100 ইঙ্গিতবাহী প্রশ্ন বলছেন। ইঙ্গিতবাহী প্রশ্ন, প্রশ্নকারী প্রশ্নের যে উত্তর আশা করে, মানে প্রশ্ন যে আমি করছি, আমি উত্তর আশা করছি রাশেদুল সারদা আছে কিনা, হ্যাঁ কিনা, আর ইচ্ছা করছিলাম, তো প্রশ্নের মধ্যেই তার ইঙ্গিত দেওয়া হইলে তাকে ইঙ্গিতবাহী প্রশ্ন বলে। ওই রাশেদুল হানা বলছিল, সেটাকে আমাদের ক্লাসের সদস্য সংখ্যা বেশি, আমি জানি, শুনছি 32 জন ক্লাস নেওয়া যায়। যদি বাইরে যায় তাহলে অন্য ব্যবস্থাও করব, কারণ আপনারা যেভাবে সঙ্গে স্বতঃস্ফূর্তভাবে ক্লাস করতেছেন, সত্যি আমি আনন্দিত। আমি দরকার ল্যাপটপ নেবো ইনশাল্লাহ। 142 দ্বারা খেয়াল করেন, 142 উক্তরূপে প্রশ্ন যখন অবশ্যই করা যাইবে না। উক্তরূপে মানে কি, এই ইঙ্গিতবাহী প্রশ্ন আপনি কখন করতে পারবেন, কখন করতে পারবেন না। খেয়াল করেন, খুব সহজ, খুব কঠিন না, গল্প শুনবেন। ইঙ্গিতবাহী প্রশ্ন কখন আপনি করতে পারবেন, কখন পারবেন না। আমি রিডিং পড়ে দিলেও পারি, না পড়ে দিলেও, কিন্তু রিডিং পড়লেই আপনি শুনলেন। অনেকে হয়তো পড়েন, আমি বিশ্বাস করি, ঠিক আছে, আবার অনেকে পড়েও। তাহলে এখন শোনেন, শুনলে কি বুঝবেন, আমি বুঝলে কি বুঝবেন। দেখেন, বিরোধী পক্ষ যদি আপত্তি করেন, তবে জবানবন্দি এবং পুনর্জবানবন্দি গ্রহণকালে আদালতের অনুমতি ব্যতীত ইঙ্গিতবাহী প্রশ্ন অবশ্যই জিজ্ঞাসা করা চলিবে না। কি বুঝলেন? কারণ সহজ করে বলি, ইঙ্গিতবাহী প্রশ্ন কখন করা যায় না? যখন জবানবন্দি হবে এবং পূর্ণ জবানবন্দি হবে। এই জবানবন্দি এবং পূর্ণ জবানবন্দি কে নেয়? এই জবানবন্দি এবং পূর্ণ জবানবন্দি হয় হাজিরকারী পক্ষ। সাক্ষীকে যারা হাজির করে তারাই এই জবানবন্দি এবং পূর্ণ জবানবন্দি নেয়। এই সময় বিরোধী পক্ষ একে ইঙ্গিতবাহী প্রশ্ন করতে পারবে না। কখন ইঙ্গিতবাহী প্রশ্ন করতে পারবে? জবানবন্দি এবং জিরায় কি ইঙ্গিতবাহী প্রশ্ন করা যায়? প্রথমবারে লিখবেন না, আবার লিখবেন হ্যাঁ। কখন হ্যাঁ লিখবেন? আদালত যদি অনুমতি দেয় তাহলে এই ইঙ্গিতবাহী প্রশ্ন করা, জবানবন্দি এবং পূর্ণ জবানবন্দি ইঙ্গিতবাহী প্রশ্ন করা যায়। একই মায়ের 2 সন্তান, একটা মেয়ে একটা ছেলে। তাহলে 142 কি বললেন? 142 বললেন ইঙ্গিতবাহী প্রশ্ন কখন করা যায় না, ইঙ্গিতবাহী প্রশ্ন কখন করা যায়। এখানে আপনি 2 ধরনের উত্তর করতে পারবেন। জবানবন্দি এবং পূর্ণ জবানবন্দির সময় এই বিরোধী পক্ষ ইঙ্গিতবাহী প্রশ্ন করতে পারবে না, কিন্তু আদালত যদি অনুমতি দেয় তাহলে বিরোধী পক্ষ ইঙ্গিতবাহী জবানবন্দি এবং পূর্ণ জবানবন্দির সময় ইঙ্গিতবাহী প্রশ্ন করতে পারবে। আর এটা দ্বারা আছে 143, এর সাথে যোগ করে দেই, তারপর আবার এর ভিতরে 142 আরো আছে। আবার জিরার সময় ইঙ্গিতবাহী প্রশ্ন করা যায়, জিরার সময় ইঙ্গিতবাহী প্রশ্ন করা যাবে। তাহলে যখন প্রশ্ন আসে কোন ক্ষেত্রে ইঙ্গিতবাহী প্রশ্ন করা যায়, তখন আপনি 42 এবং 43 যদি সোজা বুঝায় লিখে দিতে পারেন, ওই ছাড়রা জানে, আমার আপনার অনেক ভালো জ্ঞানী লোক, তারা বিসিএস, আমরা ম্যাট্রিক পাস, বোঝেন না, অনেক ভালো বোঝে। এখন আসেন 142 ধারার প্রশ্ন কি, কখন ইঙ্গিতবাহী প্রশ্ন করা যাবে না? তখন লিখবেন 1872 সালে যখন ইঙ্গিতবাহী প্রশ্ন করা যাবে না, তারপর দুটো ফুটা দিয়ে লিখবেন দাড়ি দিয়ে 1872 সালের সাক্ষ্য আইনের 142 ধারা মোতাবেক জবানবন্দি এবং পূর্ণ জবানবন্দি গ্রহণ করার সময় সাক্ষীকে ইঙ্গিতবাহী প্রশ্ন করা যাবে না। এখন আসলে প্রশ্ন, ইঙ্গিতবাহী প্রশ্ন কখন করা যাবে? পরের লাইনে লিখবেন, প্যাটার্ন দিয়ে তো লেখায়, আমি তো প্যাটার্ন শিখাই আপনাদের। কেন শিখাই? ধাকে ধাকে আপনি সিঁড়িবায় উপরে উঠতে পারবেন, সিঁড়িবায় নিচে নামতে পারবেন, প্রশ্নের উত্তর আপনি ধারাবাহিক বোঝাতে পারবেন। এই কারণে আমি ওই প্যাটার্নটা আপনাদের শিখাই। ওই প্যাটার্নে আমি শিখছিলাম, ওই প্যাটার্নে বিজয় আসছে আল্লাহ দিলে পারে। শিক্ষাগুরু এবং ছাত্র জীবন থেকে আজও পর্যন্ত ওই হাতে কলমে আমার ওই শিক্ষাগুরু সাইফুল স্যার আমার শিখাইছিল। সাইফুল, উনি কনস্টেবল ছিলেন, আমি নায়ক ছিলাম, উনি আমাকে শিখাইছিল। আপনারা শিখবেন, আমি আপনাদের শিখাবো। এখন আসেন, তালি পালেন। এখন এই যে জবানবন্দি এবং পূর্ণ জবানবন্দির সময় অবশ্যই আপনি আদালত আপনাকে অনুমতি দেবে। আদালত অনুমতি দেবে ইঙ্গিতবাহী প্রশ্ন করার সময় 3টি ক্ষেত্রে। কয়টি ক্ষেত্রে? 3টি ক্ষেত্রে। খুব মুখস্থ করেন, মনে রাখবেন। আদালত যখন জবানবন্দি এবং পূর্ণ জবানবন্দি পক্ষকারী নেবে, তখন আপনি ইঙ্গিতবাহী প্রশ্ন করবেন। দেখেন, একবার কিন্তু না কয়েছে, একবার হা কয়েছে, আবার 3টি ক্ষেত্রে অবশ্যই আপনি ইঙ্গিতবাহী প্রশ্ন করবেন। আদালত আপনাকে নিষেধ করতে পারবে না। কিভাবে করবেন? যেই সমস্ত বিষয় ভূমিকামূলক, যেই সমস্ত অবিসাংবাদিত বিষয়, এবং 3 নম্বরে কি বলছে, যে বিষয়টা
পূর্বে যথেষ্ট প্রমাণিত হয়েছে এমন বিষয় আপনি জবানবন্দি পূর্ণ জবানবন্দি গ্রহণকালে ইঙ্গিতবাহী প্রশ্ন করতে পারেন। এবং ভূমিকামূলক মানে কি? পরিচিতমূলক। ভূমিকামূলক মানে পরিচিতমূলক। এই যে রাশেদুল আদালতে সাক্ষ্য দিচ্ছে, নাম কলিকে মাইন্ড করবেন না। উদাহরণ, আমাদের ক্লাসে আমরা সবাই ব্যাটসম্যান, সবাই একই ক্লাসের ছাত্র, সেখানে কোনো স্যার গুরু নাই, উস্তাদ নাই, সব এক ধরে নেবেন। এখানে আনন্দ করতে করতে পড়বেন, একে অপরের সাথে কমিউনিকেশন করবেন, সবচেয়ে ভালো রেজাল্ট হবে ইনশাল্লাহ। পার্সেন্টেজ স্যারে আমি আপনাদের কাছে আশা করি 70% উপরে আমরা রিটেনে পাস করবে, আমার বিশ্বাস এবং চাওয়া। আপনারা সহযোগিতা করবেন। আমি আপনাদের সাথে সপ্তাহে 7 দিন না 6 দিন ক্লাসে থাকবো। শুক্রবারের দিন এমসিকিউ, শুক্রবার দিন রিটেন বাদ। দেখেন, আমি যদি পারি আপনি পারেন, আমি রেগুলার ডিউটি করি। এখন আসেন ভূমিকামূলক মানে পরিচিতিমূলক। একজন লোক যখন ইঙ্গিত বাহিতে বলতেই পারে যে আপনার নাম যেন কি, বা আপনার নাম রাশেদুল, তখন বললেন হ্যাঁ, এটা ভূমিকামূলক, এটা নিতেই পারে। এরপরে অবিসংবাদিত বিষয় মানে স্বীকৃত বিষয়, যে আপনি এই কথাগুলো স্বীকার করছিলেন, স্বীকৃত বিষয়, আপনি যে কথাগুলো স্বীকার করছিলেন এই বিষয়ে, এবং যে বিষয়টা পূর্বে যথেষ্ট প্রমাণিত হয়েছে এমন বিষয় আপনি জবানবন্দি বা পূর্ণ জবানবন্দি গ্রহণকালে ইঙ্গিতবাহী প্রশ্ন করা যাবে। একই পড়া, একই লেখা, কেউ বুঝিয়ে গুছিয়ে লিখবে, কেউ উল্টাপাল্টা লিখবে, লেখার উপর রেজাল্ট হবে। চেহারা ছবি, ইউনিট ক্রীড়া একাডেমি, সারদা পুলিশ হেডকোয়ার্টার আছে, এসব সুযোগ চলে গেছে। লিখবে কে মেট্রো আছে কিনা পাহাড়ের, ওই যে আমরা পাহাড়ে ছিলাম, অজপাড়া পাহাড়ের কোন মাথায় চূড়ার উপর, মনে পড়ে ওই জায়গা থেকেও আল্লাহ দিলে পরে আমরা সারা দিছিলাম, তাই না? আমার উস্তাদ এইলে ছিল, রশিদনগর ক্যাম্পে ছিল। আসেন, পড়ার কিছু গল্প বেশি হয়ে গেল। 143 যারা আছে, 143 জেরার সময় জবান ইঙ্গিতবাহী প্রশ্ন করা যাবে। এখন শর্ট করে বলে, একটু গল্প বেশি করে বলছে লাস্টের দিকে এসে। 141 ইঙ্গিতবাহী প্রশ্ন। ইঙ্গিতবাহী প্রশ্ন, প্রশ্নকারী প্রশ্নের যে উত্তর আশা করেন, প্রশ্নকারী প্রশ্নের যে উত্তর আশা করেন, ইচ্ছা করেন, প্রশ্নের মধ্যেই তার ইঙ্গিত দেওয়া থাকে, তাকে ইঙ্গিতবাহী প্রশ্ন বলে। আমার উদাহরণটা পড়ে নেবেন। এই আপনি মনে হয় একজন নাম ধরে বললেন, আপনি মনে হয় ভাত খাইছেন। ও দেখলেন যে মুখ মুছতেছে, আপনি বলেন মনে হয় ভাত খাইছেন। ও হানাটা করবেন, তার মানে আপনার প্রশ্নের ভিতরে লুকাই রয়েছে, এরকম করে। তারপরে এই ইঙ্গিতবাহী প্রশ্ন কখন করা যায় না? জবানবন্দি এবং পূর্ণ জবানবন্দির সময় ইঙ্গিতবাহী প্রশ্ন করা যায় না, এটা 142। আবার কখন করা যায়? আদালত যদি অনুমতি দেয় ইঙ্গিতবাহী প্রশ্ন করা যায়। আর আদালত অবশ্যই অনুমতি দেবে এবং দিতে তিনি বাধ্যই থাকবেন, অবশ্যই দেবেন। কোন সময়? ওই ভূমিকামূলক, যে সমস্ত বিষয় ভূমিকামূলক, অবিসাংবাদিক বিষয় এবং পূর্বে যথেষ্ট প্রমাণিত। 3টে মনে রাখবেন। আপনি লিখতে পারলেই আপনি সবার সেরা। চেহারা ছবি মানে খাতার ভালো, আপনি প্রমোশনের মালিক। 143 উত্তরবে যখন জেরার সময় ইঙ্গিতবাহী প্রশ্ন করা যাবে, এখানে কোনো বাধা নেই। আসসালামু আলাইকুম।